অতীতের আবর্জনা দূর হয়ে যাক, নতুনের কেতন উড়ুক ওই আকাশে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি আর শেকড়ের সন্ধানে ফেরার এক অন্যতম মাধ্যম হল বাঙালির জাতীয় জীবনের গৌরব, পহেলা বৈশাখ। জীর্ণ পুরাতনকে বিদায় দিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রতিটি পদক্ষেপ, এই পদক্ষেপের প্রতিটি পথ চলা হোক আমাদের জন্য হাস্যোজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল। বৈশাখের আজকের এই আড্ডায় আমরা চেষ্টা করব বৈশাখ সম্পর্কে আমাদের নিজেদের এখানে যারা আছেন তারা তাদের বিষয়ে মত প্রকাশ করবেন। আমাদের আজকের নিবেদনটি প্রণীত সাহিত্য একাডেমির তত্ত্বাবধানে পরিবেশিত হচ্ছে। পরিণত সাহিত্য একাডেমি একটি সাহিত্য বিষয়ক সংগঠন, যে সংগঠনটি চেষ্টা করে বিভিন্ন সময়ে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন কবিতা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা করে থাকে। তার ওই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন প্রণীত সাহিত্য একাডেমির সম্মানিত কর্ণধার শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাই, বিশিষ্ট কবি ও লেখক। আমাদের সাথে আছেন এম নিশান, কবি ও লেখক। আমাদের সাথে আছেন নিহান রানা, কবি, সাহিত্যিক এবং সম্পাদক। আছেন জসিমউদ্দিন বিজয়, বিশিষ্ট ছড়াকার, আবৃত্তিকার এবং সাহিত্য সমালোচক। আছেন মেরিন আক্তার রত্না, বিশিষ্ট সাহিত্য সমালোচক। আর বরাবরের মতো আপনাদের সাথে আজকের আয়োজনে আছি আমি, শৌখিন আজিজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন, আজকের এই বৈশাখী আড্ডায় পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আমরা আমাদের আয়োজনের প্রথমেই চলে যাব আমাদের প্রণীত সাহিত্য একাডেমির সম্মানিত কর্ণধার শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাইয়ের কাছে। তার কাছ থেকে আমরা বাঙালির জাতীয় জীবনে বৈশাখের যে প্রভাব সে সম্পর্কে তিনি সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবেন। পাশাপাশি তার যদি অন্য কোনো নিবেদন থাকে, কোনো কবিতা, গান, আবৃত্তি, তিনি সেটা করার চেষ্টা করবেন। শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাই। জি, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আমরা এখানে সবাই বৈশাখ নিয়ে আলোচনা, বৈশাখে আড্ডা দেওয়ার জন্য আসছি, বসছি, গল্প করতেছি। তবে বৈশাখ আসলেও মানুষের বছরের প্রথম শুরু থেকে বৈশাখ যখন আসে, ঝড় দেখলে অনেকে ভয় পায়। ভয়কে জয় করার জন্যই তো বৈশাখ আর সাহিত্য। আসলে সাহিত্যটা হয়েছে এমন একটা জিনিস যেটা মানুষকে পরিবর্তন করে, মানুষকে শিক্ষা দেয়, মানুষকে অনেক কিছুই মাঝে একসাথে করতে পারে। সাহিত্য এমন একটা জিনিস যেখানে আমরা সবাই একসাথে চলাফেরা করার জন্য, ন্যায় অন্যায় সবকিছুর বিরুদ্ধে কথা বলার জন্য, সবকিছুর মধ্যে নিয়ে চলার জন্য আসলে একটা সাহিত্য। আমরা প্রণীত সাহিত্য একাডেমি আসলে তৈরি করা হয়েছে এটা নিয়ে, সবাই যেহেতু একসাথে চলতে পারি, সবাই একসাথে কথা বলতে পারি, সবাই লিখতে পারি, নতুন তরুণ যারা আসবে এদেরকে সহযোগিতা করতে পারি, এই জন্য সাহিত্য একাডেমি পথ চলা। এবং কি পয়লা বৈশাখ যেটা আমরা অনুষ্ঠান করতেছি করার জন্য আজকে আমরা সবাই একসাথে হয়েছি, সবাইকে স্বাগতম জানাচ্ছি। বৈশাখটা বছরের শুরু থেকে শুরু হলে ঝড় বন্যা সবকিছুই হয়, তো ভয় পাওয়ার এখানে কিছুই আমি মনে করতেছি না। ভয়কে জয় করা হয়েছে কবিতা, সাহিত্যে। এটাই আমার বক্তব্য। জি আইস ভাই। জি, শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুবই সংক্ষিপ্তভাবে তার কথাগুলো তুলে ধরার জন্য। আজিজ ভাইকে আমি অনুরোধ করব, সবাইকে বোধহয় স্ক্রিনে দেখা যাচ্ছে না, আহ, আহ, একটু বিষয়টা দেখবেন আর কি। এই পর্যায়ে আমরা চলে যাব এম নিশান ভাইয়ের কাছে। বৈশাখ সম্পর্কে তার যে চিন্তা, তিনি বাঙালির জাতীয় জীবনে পহেলা বৈশাখের যে গুরুত্ব সে বিষয়ে তিনি তার কথা তুলে ধরবেন। এম নিশান। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কবি ও লেখক এম নিশান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শৌখিন আজিজ ভাইকে।
1433 বৈশাখী আড্ডায় আজকের এই শুভক্ষণে আমি কথা বলতে পারছি, এতে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এখানে বৈশাখ সবাইকে নতুন করে পথ দেখায়, সমস্ত গ্লানি ভুলে, সমস্ত শত্রুতা ভুলে নিজেকে সঠিকভাবে অন্যজনের সাথে ভালোভাবে ভালোবেসে চলার পথ দেখায়। আজকের এই শুভক্ষণে আমি আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করব। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই প্রণীত সাহিত্য একাডেমির প্রধান ও অ্যাডমিন শাহ মোহাম্মদ আজিজুল্লাহকে। আমি আশা প্রকাশ করি প্রণীত সাহিত্য একাডেমি যেন সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যায়, আরো ভালো কিছু যেন করতে পারে সবাই, আমি সহ, এই কামনা। জি নিশান ভাই, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি। আজিজ ভাই, আপনি বিষয়টা দেখবেন, আমাদের কাউকেই দেখা যাচ্ছে না, শুধুমাত্র আপনাকেই দেখা যাচ্ছে। আপনি বোধহয় সেটিংটা কিভাবে করেছেন জানি না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাই, আহ, আমাদের সবাইকে যাতে স্ক্রিনে দেখা যায় বিষয়টি দেখবেন। জি নিশান ভাই, আপনি কন্টিনিউ করুন প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ শৌখিন আজিজকে। তো আমি এখানে যতটুকু কথা বলছি সে কথা বলার যোগ্যতাও আমি নিশান রাখি না। আমার থেকে অনেক গুণীজন, অনেক নামি দামি ব্যক্তি এখানে আছেন। তবে আমি এখানে বেশি কথা বাড়াতে চাই না। আমি পড়ালেখা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষে। আমি লেখালেখি করি, কবিতা লিখি এবং মাঝে মধ্যে টেলিভিশনেও আমি ছড়া বা কবিতা লিখি। তো আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু আরো অনেকেই আছেন তারা কথা বল। কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম বৈশাখী কেতন। কাল বৈশাখীর তপ্ত ডানায় উড়িয়ে ধুলোর মেঘ, বৈশাখ এলো রুদ্ররবে বাড়িয়ে মনের বেগ। চরাচর জুড়ে রৌদ্রুর নাচে আগুনের মতো জ্বালা, তবুও প্রকৃতি সেজেছে আজ পরিবে নতুনের মালা। পুরনো দিনের জীর্ণ পাতা ঝরে পড়ুক ওই দূরে, হৃদয় মাতুক আজ অমলিন নবজীবনের সুরে। মাঠ ফেটে চচিরাজ চাতক তৃষ্ণায় কাতর, অপেক্ষায় আছে মেঘের গর্জনে কাঁপবে আকাশ থর। হঠাৎ যখন আকাশ পানে আধার নামবে কালো, মুহূর্তে সব গ্লানি ঘুচিয়ে ফুটবে আশার আলো। সেই ঝড়ে আজ ধুয়ে যাক সব জড়া আর দীনতা, উড়ুক কেতন আকাশে আজ, ঘুচুক হীনমন্যতা। হালকাতা আর মিষ্টির ঘ্রাণে মুখর চারপাশ, বাঙালির মনে আজ কেবলই খুশির বসবাস। শোলার পাখি, মাটির ঘোড়া, বৈশাখী মেলার ধুম, আনন্দে আজ হারিয়েছে দেখো চোখের শান্ত ঘুম। একতারা আর দোতারা বাজে চৈত্র শেষে এসে, শুভ নববর্ষের ডাক দেয় বৈশাখ হেসে হেসে। মুছে যাক সব ভেদাভেদ আজ, জাগুক প্রাণের টান, একই সাথে আজ গেয়ে উঠি আমরা সাম্যের গান। অতীতের শোক, চোখের জল, গ্লানি হোক ওই রোদে, নতুনের পথে চলি মোরা আজ আনন্দ প্রমোদে। স্বাগত বৈশাখ, স্বাগত নতুন চির অম্লান তুমি, তোমার আশীর্বাদে ভরে উঠুক আমার জন্মভূমি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
সালামু আলাইকুম। আমাদের উপস্থাপক ভাই মনে হয় নেটওয়ার্কের সমস্যায় কারেন্ট চলে গেছে, হয়তো কোনো একটা প্রবলেমে পড়ছে। আচ্ছা যাক, পরবর্তী আমরা আপনাকে ধন্যবাদ সম্মানিত কবি নিশান ভাইকে। এখন আমাদের মধ্যে যেহেতু আমাদের উপস্থাপক একটু সমস্যার মধ্যে পড়েছে, সেহেতু এখন আমরা উপস্থাপন করতেছি। তবে এই জন্য আপনারা আমাদের এখন সম্মানিত শিক্ষক, লেখিকা এবং সাহিত্যিক নিয়ে আলোচনা করবে মেরিনা আপু। আপনার একটু বক্তব্যটা দিবেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মেরিনা আসসালাম। আক্তার রত্না, সহকারী অধ্যাপক বাংলা। আমি একটা ফাজিল মাদ্রাসায় পড়াই বাংলা বিষয়ে। তাছাড়া আমি কলামিস্ট। বাংলাদেশ নয়া দিগন্ত কলাম লিখি এবং মহিষী অনলাইন পত্রিকায় কলাম লিখি এবং ভারতীয় পূবের কলম একটি পত্রিকা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের এমপি এই পত্রিকাটি প্রকাশনা করেন, সেখান থেকে আমার নিয়মিত লেখা বের হয়। আমি থাকি দিনাজপুর এবং আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার বৈবাহিক অবস্থা এবং চাকরি সবই দিনাজপুরে। সবাইকে শুভ সন্ধ্যা। আমি পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করতে গেলে আমি শুরুর দিকে একটু, যা বলতে শিক্ষক মানুষ তো একটু বিস্তারিত বর্ণনা দিয়ে কথা বললে ভালো লাগে। আমি আমি বাংলা নববর্ষের যে প্রবর্তনটা, বাংলা সনের প্রবর্তন করা হয় সেই সময় থেকে আমি শুরু করতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন, শাহ মোহাম্মদ আজিজুল্লাহ সম্মানিত, আপনার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সমস্ত প্রশংসা রেখে আমি আমার কথাগুলি শুরু করব। বাংলা সনের প্রবর্তন করা হয় মোগল সম্রাট আকবরের আমলে, আনুমানিক 1556 খ্রিস্টাব্দে। সে সময় কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামিক চন্দ্রপঞ্জি বর্ষপঞ্জি হিজরি অনুযায়ী। কিন্তু সমস্যাটা দেখা দেয় কি, হিজরি বছরে চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তার ঋতুর সঙ্গে সামঞ্জস্য হতো না। সেজন্য ফসল কাটার সঙ্গে সঙ্গে খাজনা আদায়ের সময়টা মিলত না এবং যা কৃষকের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর তার দরবারে জ্যোতিষ বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে ডেকে নেন। তিনি একজন বর্ষপঞ্জি লেখক এবং ভালো জ্যোতিষ বিজ্ঞানী এবং তাকেই তিনি এই দায়িত্বটি দেন। তিনি সৌর বছরের সঙ্গে হিজরি বর্ষপঞ্জির সমন্বয় করে বাংলা সন বা ফসলি সন চালু করেন। এভাবেই বাংলা নববর্ষের সূচনাটা হয়। এভাবেই আমরা নববর্ষ ঘুরে পাই। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন বই খোলেন এবং নতুন বই খোলার প্রথা চালু করেন হালখাতা নামে। এই পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন করে ব্যবসা শুরু করার নামই হলো হালখাতা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পহেলা বৈশাখ কেবল অর্থনৈতিক বিষয়ে সীমাবদ্ধ থাকেনি, এটি হয়ে উঠেছে বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। বিশেষ করে ঢাকাতে এই দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, যা ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য অনুষ্ঠান, গ্রামীণ মেলা, নানান লোকজ আয়োজন, নাচ, গান, কবিতা আবৃত্তি। আধুনিক সময়ে বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার একটি প্রতীক হয়ে উঠেছে। ধর্ম, বর্ণ এবং নির্বিশেষে সবাই এই দিনটিকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করে। এটি বাঙালির পরিচয়কে এক অনন্য প্রকাশের জায়গায় নিয়ে গেছে। পহেলা বৈশাখ একটি নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির ইতিহাস, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আবেগের একটি মিলন মেলা। অতীতের অর্থনীতির প্রয়োজন থেকে জন্ম নিয়ে আজ বাঙালির প্রাণের একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের বৈশাখ। দমকা হাওয়ার তাণ্ডব, বিদ্যুতিক ঝলকানি আর বৃষ্টির প্রথম ফোঁটার স্পর্শে প্রকৃতি যেন এক নতুন প্রাণ ফিরে পায়। এই রূপান্তরের নামই হলো বৈশাখ, যে মাসে শুধু ঋতুর পালাবদল নয়, বরং বাঙালির হৃদয়ের গভীরে জেগে ওঠা এক অনির্বাচনীয় অনুভূতির নাম। বৈশাখ মানে নতুন বছরের সূচনা, কিন্তু তার চেয়ে আরো বেশি হলো এটি পুনর্জন্মের আমাদের একটি আহ্বান। জীবনের ক্লান্তি, ব্যর্থতা, অবসাদকে পিছনে ফেলে নতুন আশার আলোয় পথ চলা এক নীরব প্রতিজ্ঞার নাম বৈশাখ। প্রকৃতি যেমন ঝড়ের তাণ্ডব শেষে নিজেকে ধুয়ে মুছে সতেজ করে তোলে, তেমনি মানুষও বৈশাখের স্পর্শে নিজের ভেতরটাকে নতুন করে সাজানোর প্রেরণা খুঁজে পায়। বাংলার মাটির সঙ্গে বৈশাখের সম্পর্ক যেন রক্তের বন্ধনের মতো গভীর। গ্রাম বাংলার মেলায়
বাজে ঢোল, কিশোরীর লাল সাদা শাড়ির উড়ন্ত আঁচল, কাঁচা আমের টক গন্ধ আর পান্তা ইলিশের সহজ স্বাদ মানেই পহেলা বৈশাখ। এসব মিলিয়ে তৈরি হয় আমাদের বাঙালি সংস্কৃতির এক আবহমান যুগান্তর। এই আবহ শুধু উৎসবের নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। লাল খাতায় নতুন হিসাবের সূচনার জন্য জীবনের এক প্রতীকী অধ্যায়। পুরনো দেনা পাওনার হিসাব মিটিয়ে নতুন করে পথ চলা শুরু হয়। এজন্য আমাদের অন্তরের অজানা গ্লানিকে মুছে ফেলার এক নিঃশব্দ প্রয়াস। বৈশাখ তাই কেবল অর্থনৈতিক প্রথার ধারক নয়, এটি মানসিক, সামাজিক ও পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ সময়। সবচেয়ে বিস্ময়কর হলো কি জানেন, বৈশাখের এই উৎসব কখনো বিভেদের দেয়াল মানে না ধর্ম, বর্ণ, শ্রেণী, সবকিছুর ঊর্ধ্বে হয়ে ওঠে এটি একটি অসাম্প্রদায়িক মিলন মেলা। এখানে সবাই একসাথে হাসে, গান গায়, আনন্দ ভাগ করে নেয়। এই সাম্যের সুরই বাঙালির সবচেয়ে বড় শক্তি, যা যুগে যুগে আমাদের একসাথে বেঁধে রেখেছে বিনি সুতার মালার মতো। কিন্তু সময়ের স্রোতে স্রোতে যেতে যেতে আমরা কখনো কখনো এই শেকড়ের টান ভুলতে বসি। আধুনিকতার ঝলকানি হয়তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেই অগ্রগতির ভিড়ে আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, সেই অগ্রগতি অপূর্ণ থেকে যাচ্ছে। বৈশাখ আমাদের বারবার মনে করিয়ে দেয়, নিজের পরিচয় ভুলে গিয়ে কোনো জাতি কোনো পূর্ণতা পায় না। তাই বৈশাখ শুধু উৎসব নয়, এটি একটি আত্মজাগরণের ডাকও। এটি আমাদের শিখায় অতীতকে সম্মান করতে, বর্তমানকে সচেতন ভাবে ধারণ করতে এবং ভবিষ্যতের দিকে আশাবাদী দৃষ্টিতে এগিয়ে নিয়ে যেতে। এ মাস আমাদের হৃদয়ে বুনে দেয় ভালোবাসা, সম্প্রীতি আর মানবতার বীজ। আর সেই বীজ একদিন বৃক্ষ এবং ফুল এবং ফলে পরিণত হবে, তবেই আমাদের বাংলা সংস্কৃতি একটা উন্নতির শিখরে আমরা নিয়ে যেতে পারবো। বৈশাখ আমাদের কাছে একটি প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যিই নতুন করে শুরু করতে প্রস্তুত? আমরা কি পারি আমাদের ভিতরের অন্ধকার দূর করে আলোতে হাঁটতে? যদি পারি, তবে বৈশাখ শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে আমাদের জীবনবোধের এক অবিচ্ছেদ্য অংশ, আমাদের আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। আমি আমার কথা শেষ করছি। সকলের ধন্যবাদ আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য। শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাচ্ছি মেরিন আক্তার আপুকে চমৎকারভাবে তার কথাগুলো তুলে ধরার জন্য। আপু যেভাবে বললেন তার সাথে যদি আমি একটু যুক্ত করি, যে আমরা জানি যে মুঘল সম্রাট আকবরের সময় থেকেই যে এই বাংলা সনটি মূলত ফসলি সন হিসাবে কিন্তু সর্বপ্রথম এটি কাউন্ট করা হতো, ফসলি সন হিসাবে, যেটাই পরবর্তীতে আমি আস্তে এটা আস্তে বলেছি। নববর্ষ, জি হ্যাঁ, জি এটা জি, আমি নববর্ষের দিকে বলেছি, আস্তে আমি আস্তে কথাটা যাত্রাটা ঠিক শুরু ছিল। হয়। জি জি, এবং হলো যে পাশাপাশি আপনি যেটা বললেন যে আসলে আমাদের এই প্রথম যাত্রাটা কিন্তু খাজনা থেকেই শুরু হয়, এবং খাজনা আদায়ের যে যাত্রা, সেই যাত্রা থেকে আমাদের আজকের এই পর্যায়ে আসা, অর্থাৎ আমাদের আজকের বৈশাখ শুধু একটি মঙ্গল শোভাযাত্রা নয়, বরঞ্চ বলা যেতে পারে এটা একটি আমাদের আবহমান বাংলার অর্থনৈতিক সংস্কৃতি বলা যেতে পারে। কারণ পহেলা বৈশাখের সাথে শুধু আমাদের কি বলবো যে নাচ গান, ঢোল তবলা বাদ্য, এইটার যেরকম বর্তমান সমাজে এটা একটা জুড়ে দেওয়া হয়েছে, এটার সাথে এটার মূল বিষয়টা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টি চলে আসে। কেননা যখন এই আপু যেটা বললেন যে তখন আমাদের সময়ে যে বিষয়গুলো হতো খাজনা আদায় করা হতো, অর্থাৎ খাজনা আদায়ের মাধ্যমে কিন্তু একটা অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হতো, ঘরে ঘরে নতুন ফসল উঠতো, সেই ফসল বিক্রি করে কৃষকদের ঘরে আনন্দের বন্যা বয়ে যেত, একটা বণিক শ্রেণী ছিল তারে, অর্থাৎ বাংলায় একটি অর্থনৈতিক সমৃদ্ধি, ক্ষুদ্র অর্থনৈতিক সমৃদ্ধি তৈরি হতো। ধন্যবাদ আপুকে চমৎকারভাবে তার কথা তুলে ধরার জন্য। এ পর্বে আমি ডেকে নিব আমার একান্ত খুবই শ্রদ্ধাভাজন প্রিয় জসিমউদ্দিন বিজয়কে। জসিমউদ্দিন বিজয়কে আমি জাতীয় জীবনে বাঙালি নববর্ষের প্রভাব শীর্ষক তার যে চিন্তা চেতনা, এটা তুলে ধরার জন্য আমি তাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে বৈশাখী শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আর আড্ডা, মূলত সাহিত্য আড্ডা। আড্ডা, সিম্পোজিয়াম, সেমিনার, এগুলোর মধ্যে একটা তফাৎ আছে। তো আড্ডা মূলত সবাই মিলে আলাপ করা আর কি। তো আমি ফর্মালিটি বাদ দিয়ে সরাসরি আলাপে চলে যাচ্ছি। আয়োজক এবং সঞ্চালককে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৈশাখটাকে কিভাবে দেখি? বৈশাখ ছোটকালে যেভাবে পরিচিত হয়েছি,
এখন জীবনে এই লেভেলে এসে দেখছি আরেকটু অন্যরকম। আমার কাছে বৈশাখ মানে হলো সকালবেলায় উঠে বাড়ি ঘর দর সাফ করাতে, পরিষ্কার পরিচ্ছন্ন করাতে, মা বাবার সাথে অংশ নেওয়া, মেলায় যাওয়া, মুড়ি মুড়কি, মন্ডা মিঠাই, তারপরে হলো বাঁশি বাজাতে বাজাতে মেলা থেকে ফিরে আসা, গরম জিলিপি, হ্যাঁ, তারপরে বাড়িতে যে আয়োজনটা থাকতো বিভিন্ন আইটেমের ভর্তা, তারপরে তিতা খাওয়াতেন মা আমাদেরকে, তেতো জিনিস যেগুলা এই দিনে। তারপরে এমনকি আমাদের গবাদি পশু গুলোকেও আমরা সেদিন বিশেষভাবে যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। আর শহুরে যে সংস্কৃতি এসে দেখলাম যে এখানে হলো মঙ্গল শোভাযাত্রা যে আয়োজনটা করা হয়, এখানে নতুন পোশাক না হলেই নয়, ইলিশ মাছ না হলেই নয়, ইলিশ এবং হলো পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে না খেলেই যেন নয়, বৈশাখটা যেন পূর্ণতা পাচ্ছে না। এটা এই বিভিন্ন সংস্কৃতিটা পরবর্তীতে জানতে পারলাম। তো কৃষি ভিত্তিক ওই যে আজিজ ভাই যেটা বললেন, অর্থনীতির সাথে একটা বৈশাখের যে সম্পর্ক, এটা মূলত এভাবে তারিখ দিয়ে হয় না, গ্রামে এভাবে তারিখ দিয়ে হয় না। আমাদের ফসল কাটার পরে আমরা নতুন জামা কাপড় কিনি, কিন্তু এই যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে গ্রামে দেখবেন যে নতুন পাঞ্জাবি কেনা, শাড়ি কেনা বা ইলিশ মাছ কেনা এগুলো হয় না। গ্রামের সংস্কৃতিটা একটু অন্যরকম। তো সেই সংস্কৃতিতে মানে দুইটারই মেলবন্ধন পেয়েছি। আর সম্রাট আকবর যে চিন্তা চেতনা থেকে যেভাবে শুরু করেছিলেন, আমরা এখন সেই মূল ধারা থেকে আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতামত, আমরা অনেকটা দূরে সরে এসেছি এবং এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। আর জাতি হিসাবে আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা বর্ষ এটার যেদিন সূচনা সেদিনটাকে আমরা উদযাপন করতে পারি। ইরানিরা নওরোজ উদযাপন করে। সেই নওরোজ উৎসবের এখনো বিভিন্ন ইতিহাস ঐতিহ্য কেতাবেও পাওয়া যায়, বিভিন্ন কেতাবগুলোতে। আর ইংরেজরাও করে তাদের ইংরেজি নববর্ষ, তা আমরা সেই হিসাবে এটা করতে পারি। আর তর্ক বিতর্ক তো বিভিন্ন রকম আছেই। এইটুকু বললাম আর কি, আমি বৈশাখকে যেভাবে চিনি আর কি। আর বৈশাখ ভাঙার এবং বৈশাখ গড়ার দুরকমই। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। উনি ঝড়টাকে ইতিবাচক হিসেবে দেখেছে, মানে আমাদের গ্লানি সবকিছু নিয়ে চলে যাবে বৈশাখে এই ঝড় এবং নূতনের কেতন উড়বে। তিনি ওই কবিতায় আবার আরেক জায়গায় বলেছেন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। আবার কবি আল মাহমুদের বসিক কবিতাটা যদি দেখি, উনি শেষ দিকে বলেছেন, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। তো বৈশাখ দরিদ্র মানুষের জন্য কষ্টও নিয়ে আসে, সবকিছুরই ইতিবাচক নেতিবাচক দুইটা দিক থাকে। এখন আমরা যদি ইতিবাচক হিসেবে গ্রহণ করি, সেটাই হবে আমাদের মানে উত্তম পথ এবং পন্থা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি জসীমউদ্দিন বিজয়কে। পাশাপাশি আপনি যদি আরেকটু বলতেন, যেহেতু এটা আমাদের আড্ডা আসলে গল্পের মতো আর কি, হ্যাঁ, যে আসলে জাতীয় জীবনে বৈশাখ যে পহেলা বৈশাখের যে সংস্কৃতি, এটা আসলে আমাদেরকে কতটা প্রভাবিত করে, এবং আপনি এটা মনে করেন কিনা যে আসলে অন্য অঞ্চলের রাজনীতিক বা পারিপার্শ্বিক ক্ষেত্রে সংস্কৃতি যেভাবে প্রভাব বিস্তার করে, আমাদের বাঙালি জাতীয় জীবনে পহেলা বৈশাখের সংস্কৃতিটা কিভাবে প্রভাব বিস্তার করছে বলে আপনি মনে করেন, বা এটা আসলে জাতীয় জীবনের সাথে কিভাবে জড়িত? এটা বলতে গেলে মানে দুঃখজনক হলেও সত্য, আমরা বৈশাখটাকে একদিনের সংস্কৃতি বানিয়ে ফেলেছি। মানে জাস্ট একদিন আমরা র্যালি করব বা মঙ্গল শোভাযাত্রা বলি সেটা, বা আনন্দ র্যালি বলি, যাই বলি, মানে আমরা একদিন সেটা করব, ছবি তুলবো, তারপরের দিন থেকে শেষ। এরকম এমনও পাওয়া যায়, আমরা অনেক সময় অনলাইনে ভিডিও গুলাতে দেখি যে সাংবাদিক কোন একজন মানে সাজসজ্জিত কোন তরুণ বা তরুণীকে প্রশ্ন করতেছে যে বৈশাখের পরে কি মাস অথবা বাংলা 12 মাসের নাম জানেন কিনা, সেটা কিন্তু বলতে পারছেন না, গুলিয়ে ফেলতেছেন। তো এখন বৈশাখ যেহেতু বাংলা নববর্ষ, আমরা বাংলাকে কতটা প্রাধান্য দিতে পেরেছি আমাদের জাতীয় জীবনে, এটা অনেকটাই পিছিয়ে আছি। এমনকি আমরা মাসের নামগুলো পর্যন্ত বলতে পারছি না। 12টি মাসের নাম আমরা শহরে যারা থাকি, আমরা শহরে আমাদের নতুন যে প্রজন্ম বেড়ে উঠেছে তারা বলতে পারছে না। আমাদের মায়েরা চাচিরা তারা পারে, কারণ তাদের কৃষির সাথে এই মাসগুলোর একটা সম্পর্ক আছে। যারা গৃহিণী, আমাদের বাড়ির মায়েরা চাচিরা, তারা জানে বৈশাখ মাসে কোন বীজটা বুনতে হবে এবং বাড়ির আঙিনায় তারা চাষ করে।
যারা মাঠে চাষ না করে, তারা মানে মাঠে তো চাষ করে আমাদের পুরুষরা, যারা আমাদের চাচারা আছেন, বাবারা আছেন, কিন্তু বাড়িতে যারা এই লাউয়ের বীজ কবে বুনতে হবে, শশার বীজ কবে বুনতে হবে, কোন মাসের শুরুর দিকে কোনটা বুনলে ভালো হবে, কোনটা শেষের দিকে কাটতে হবে, এই মাসের পরে কি মাস, সামনে আর কি মাসে কোন ফসলটা ফলাতে হবে, কোন ফসলের বীজটা কখন সংরক্ষণ করতে হবে, তো সেই হিসাবে তারা জানে এটা। এখন আমরা আমাদের বৈশাখটাকে আমাদের জীবনের সাথে একীভূত করতে পারিনি, এটা দুঃখজনক। একীভূত করতে পারিনি আমরা। বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে সেটা হলো একদিন আমরা সেমিনার, সিম্পোজিয়াম বা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করি এবং সাজসজ্জা করি, এটুকুতেই শেষ হয়ে যাচ্ছে। আর এটা আরো বেশি প্রভাব ফেলার মতো করা যেত আমরা চাইলে, এবং এটা গড়ে ওঠার বিষয়। আপনি আজকে বললেই হুট করে হয়ে যাবে না। তো সেখান থেকে, সেই দিক থেকে আমরা আমাদের বৈশাখটাকে আসলে ধারণ যদি করতে চাই, তাহলে আমাদের যে আদি সংস্কৃতি, বাঙালি আদি সংস্কৃতি, এবং যেভাবে বৈশাখটা সূচনা হয়েছিল, যে সূত্র ধরে সূচনা হয়েছিল, সেই সূত্র ধরে আগাতে হবে এবং আমাদেরকে বাংলাকে প্রাধান্য দিতে হবে জাতীয় জীবনে, এবং বাঙালি সংস্কৃতিকে যেন কোনো চাপিয়ে দেওয়া সংস্কৃতি যেন আমাদের ঘাড়ে না চেপে বসে, সেই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। একজন একজন করে সচেতন হলেই হয়ে যাবে। ঠিক আছে জি জি ভাই। অবশ্যই। জি, ধন্যবাদ জানাচ্ছি জসীমউদ্দিন বিজয় ভাইকে। মেরিনা আক্তার রত্নাপুর কাছে আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে একটু যদি তিনি বলতেন যে আসলে বর্তমান যে আমাদের আধুনিক সংস্কৃতিতে ছেয়ে গেছে সমাজ, এই আধুনিক সংস্কৃতির সাথে কিভাবে এইটাকে পরিবর্তন করে আমাদের বাঙালির যে মূল সংস্কৃতি, বাংলা নববর্ষ আমাদেরকে যে চিন্তা চেতনা শিক্ষা দেয়, যে জায়গা থেকে মূলত সম্রাট আকবর এই বাংলা সনটি প্রবর্তন করার চেষ্টা করেছিলেন, সেই জায়গা থেকে আমরা আসলে সরে গিয়েছি কিনা, বা কিভাবে যদি সরে গিয়েও থাকি বর্তমানে কিভাবে আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বাঙালি সংস্কৃতিটাকে, পয়লা বৈশাখটাকে একদিনের জন্য উদযাপন না করে বাঙালির জাতীয় জীবনে প্রতিদিন এটাকে আমরা কিভাবে পালন করতে পারি, এ বিষয়ে খুবই সংক্ষিপ্ত পরিসরে আপু যদি বলতেন একটু। হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি, আমার যে কোনো সংস্কৃতি, সেটা বাঙালির নিজ নিজ দেশের যে ধারাবাহিকতা, এটা যদি আমরা মনে লালন না করি, অন্তরে বিশ্বাস এবং মনে যদি লালন না করি, এটা কিন্তু কোনোদিন এস্টাবলিশ হবে না। আমাদের যে মুখের ভাষা বাংলা, এই বাংলা ভাষাটাকে সর্বপ্রথম আমাদেরকে এস্টাবলিশ করতে হবে, কারণ বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা আজকে বাঙালি জাতি। প্রথমত আমাদের ভাষাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আমরা কি আমাদের ভাষাটাকে সঠিকভাবে সব জায়গায় মূল্যায়ন করতে পারছি? আমরা বাংলা ভাষা কোথাও কোথাও আমাদের এই আধুনিক জেনারেশন জেন জি বাংলা ভাষাটাকে তারা উপস্থাপন করতেছে ইংরেজির মতো করে। খুব আফসোস লাগে, খুব ধিক্কার জানাতে ইচ্ছা করে তখন নিজেকে, যে আমরা কোন সমাজে বসবাস করছি এবং কোন সমাজকে রিপ্রেজেন্ট করছি, এবং আমরা যে প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সে প্রজন্ম কতটুকু বাংলাকে ধারণ করছে। আজকে আমাদের বাংলা ভাষার যে বাংলার যে বিবর্তন, আমরা যে বিবর্তনের মধ্য দিয়ে আজকে এখানে আসছি, কারণ পহেলা বৈশাখ যেটা ছিল সেটা হচ্ছে যে মূলতই এটার এক এবং একমাত্র কাজ ছিল সংবাদ আগবে, সেটা হলো কৃষকদের খাজনা আদায়ের একটা মাধ্যম, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই পহেলা বৈশাখটাকে আমরা প্রবর্তন করেছিলেন। কিন্তু এই যে বিবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতিটাকে কোন জায়গায় নিয়ে আসছি, যে জায়গায় আজকে নিয়ে গেছি, এটা আসলে কি বাঙালি সংস্কৃতি? ধন্যবাদ জানাচ্ছি মেরিনা আক্তার রত্নাপুকে, চমৎকার বললেন আপনি। এ পর্বে আসলে আমরা যাব আমাদের একান্ত প্রিয় ভাই নিহান রানা ভাইয়ের কাছে। তার কাছে আমি আসলে জানতে চাইবো যে 1960-এর দশকে যখন আমাদের এই পূর্ব বাংলায় সাংস্কৃতিক যে চেতনার যখন উত্থান ঘটে, এই উত্থান ঘটনার পর থেকেই দেখবেন যে এই যে নববর্ষের যে উদযাপন, এটা কিন্তু ধাপে ধাপে কয়েক ধাপে এটার নাম পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময় নাম পরিবর্তন হতে থাকে, এটা নিয়ে বিতর্ক হতে থাকে। যদিও বা আমরা বিতর্কের দিকে যাব না, আপনি যদি এই বিষয়টা একটু বলতেন যে আসলে বাঙালির বর্তমান পহেলা বৈশাখ উদযাপনের সাথে পান্তা ইলিশের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আসলে আপনি কিভাবে দেখেন? কারণ গ্রামীণ জীবনে আসলে যেভাবে আমাদের এখনো গ্রামীণ পরিবেশগুলো বেড়ে উঠছে, সেই পরিবেশের সাথে বর্তমানে শহরে জীবনের যে পান্তা ইলিশের সম্পর্ক, এটা কি আসলে আমরা প্রকৃত পক্ষে পহেলা বৈশাখের সংস্কৃতি লালন করতে পারছি কিনা, বাঙালি জাতীয় জীবনের যে আমাদের মূল সংস্কৃতি, সেই জায়গায় আমরা ধরে রাখতে পারছি কিনা, এই বিষয়ে যদি আমাদের নিহান রানা ভাই বলতেন প্লিজ।
ধন্যবাদ কবি শৌখিন আজিজকে। নতুন সূর্যের আলোয় মুছে যাক সব ক্লান্তি, বৈশাখ আনুক জীবনে নতুন প্রান্তি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রণীত সাহিত্য একাডেমিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পহেলা বৈশাখের এই আনন্দঘন আয়োজনে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষের প্রীতি। আজকের এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজক প্রণীত সাহিত্য একাডেমি, যারা সাহিত্য ও সংস্কৃতির সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা কাজী, প্রণীত সাহিত্য একাডেমির সভাপতি। নতুন বছর মানে নতুন স্বপ্ন, নতুন আশা আর নতুন করে পথ চলার প্রত্যয়। আমাদের সাহিত্যেই সেই পথের আলোকবর্তিকা। একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও চেতনা সুন্দরভাবে প্রকাশ পায় কিন্তু তার সাহিত্যকর্মে। এখন আমাদের বিষয় পান্তা ইলিশের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, তাই না? যে শহরে এবং গ্রামীণ পরিবেশে, বিশেষ করে আপনি যদি প্রথমত এদিকে আসেন যে পান্তা ইলিশ খাওয়াটা, তাই না? পান্তা ইলিশ আসলে মুখে মুখে একটা ধুম পড়ে, কিন্তু আমাদের যে গ্রামীণ পরিবেশ, আমাদের যে কর্মঠ ভাই বোনেরা রয়েছে, তারা কিন্তু এই যে পান্তা ইলিশ নিয়ে একটা যে আনন্দঘন দিনটা, এটা কিন্তু পালন করতে পারে না। হয়তো আর্থিক কোনো সমস্যা থাকে এদিক থেকে, তাই না? এবং আমরা যদি পান্তা ইলিশ শুধু মুখে মুখে এবং খাদ্যের দিকে না নিয়ে সাংস্কৃতিক অন্য কোনো বিষয় নিয়ে, যেমন আপনার পহেলা বৈশাখ উপলক্ষে আমরা গ্রাম মেলা, তারপরে গান, আহ যেমন আমাদের ছায়ানটে ছায়ানট নিয়ে যে কি হয়েছিল, আমাদের পহেলা বৈশাখের যে আধুনিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে শুরু হয়েছিল, ছায়ানট 1977 সালে মেবি, রমনা বটমূলে। আর বাংলা সন চালু উনিশশো করেন সাতষট্টি আকবর। সালে, একটু অ্যাড করে দিই ভাই, সরি, 1967 সালে 67 সালে, রমনার বটমূল থেকে 67 সালে। ছায়ানট এজেন্ডা। জি জি, দুঃখিত, 1967 সালে। তো আমার মতে কি পান্তা ইলিশ বিষয়টা আসলে শহরের ক্ষেত্রেই হয়, বাট গ্রামের ক্ষেত্রে এটা অতটা প্রাধান্য হয় না, এটা আর কি। ধন্যবাদ। আজিজ ভাইকে শোনা যাচ্ছে না? আজিজ ভাই মিউট করা সম্ভবত। জি, রানা রানা কাজী ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে 90-এর দশক থেকে রেস্তোরাঁয় যে আমাদের এই পান্তা ইলিশের অবিচ্ছেদ্য অংশটি চলে এসেছে, কিন্তু আসলে কি এইটা তো আসলে আমাদের প্রকৃত সংস্কৃতি না। আমাদের প্রকৃত সংস্কৃতি আমাদের গ্রামের বাবারা দাদারা যখন তারা মাঠে যেতেন, আগের দিন রাতে ভাতটা রান্না করে ভিজিয়ে রাখতেন, সকালবেলা তার একটা মরিচের সাথে খেয়ে যেতেন। কিন্তু এখন এটাকে আসলে একটা আধুনিকতার নামে ছেয়ে ফেলা হয়েছে। এখন পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আমরা দেখি সেদিন কনসার্ট হয়, সেই কনসার্টে আবার হিন্দি গান, ইংরেজি গান, এই সমস্ত গান বাজে। অর্থাৎ আমরা আমাদের মূল সংস্কৃতির জায়গা থেকে কিন্তু সরে গিয়েছি। তো সেভাবে আসলে আপনি এই জায়গাটা কিভাবে দেখেন যে আমাদের জাতীয় জীবনে, অর্থাৎ একদম যে কৃষি জীবনের উন্নয়ন থেকে, আমাদের বাঙালির আদি পেশা কিন্তু কৃষিকাজ, সেই কৃষি জীবনে আমরা কিভাবে আমাদের বাঙালির যে কৃষকরা, গ্রামের কৃষকরা যেভাবে এই পহেলা বৈশাখটাকে তারা দেখতে চায়, তাদের চিন্তা চেতনায় কিভাবে আমরা আমাদের মূল শিকড়ে ফিরে যেতে পারি, আমাদের সংস্কৃতিটাকে নষ্ট না হতে দিয়ে পরিশুদ্ধ, নৈতিকতাপূর্ণ এবং একটি আনন্দ ঘন মার্জিত সংস্কৃতি আমরা কিভাবে লালন করতে পারি, যেটা আমাদের জাতীয় জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এই পহেলা বৈশাখ আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে, সে বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা এককভাবে কেউ চাইলেই পরিবর্তন বা সংযোজন করতে পারবে না। তো সেক্ষেত্রে সরকার এবং আমাদের সাহিত্যিক দিক থেকে আরো এগোতে হবে, যে পুরাতন আমলের যে সাহিত্যের বিষয়গুলো এবং কিভাবে আমাদের পহেলা বৈশাখ উদযাপন করা হতো, গ্রামীণ যে পরিবেশটা, এটা বিষয়ে আরো উন্মুক্ত ভাবে আলোচনা করা এবং
পাঠ্য বই আলোকে প্রকাশ করার যদি কোনো সিস্টেম থাকে তাহলে মনে হয় একটু বেশি মানে দ্রুত এটা সম্ভব আর কি, আমি আশা করি। জি জি, ধন্যবাদ জানাচ্ছি রানা কাজী ভাইকে চমৎকারভাবে তার কথা তুলে ধরার জন্য। আহ, আমরা মোটামুটি আজকে, যদিও বা এটা একটা আড্ডা, আসলে আমাদের ভুল ত্রুটি হতেই পারে এখানে, তারপর আমরা আজকের আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম যে আসলে আমরা আমাদের জাতীয় জীবনের বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখটা সম্রাট আকবর 1854 খ্রিস্টাব্দে দাপ্তরিকভাবে তিনি যেভাবে শুরু করেছিলেন, যে চিন্তা চেতনার জায়গা থেকে, সেই চিন্তা চেতনার জায়গা থেকে আমরা আসলে সরে গিয়েছি। সরে গিয়ে আমরা একটা নাগরিক নাগরিক জীবনের মতো করে একটা পয়লা বৈশাখ উদযাপন করার চেষ্টা করছি, যেখানে আসলে মূল সংস্কৃতির সাথে অনেকটা একটা বিভেদ তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখি যে পয়লা বৈশাখটা এমন অবস্থায় চলে এসেছে, আমরা একটা কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা পয়লা বৈশাখটাকে ব্যবহার করছি, কিন্তু এটা কিন্তু আসলে বিষয়টা তেমন না। অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন ধরনের আহ মুখ মুখোশ বা অবয়ব তৈরি করি, যেটা কোনো একটি রাজনৈতিক দলের দিকেও ধাবিত হয়ে যায়। তা আমরা চেষ্টা করব যে কাউকে প্রতিপক্ষ মনে না করে আমাদের জাতীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বৈশাখটা কিভাবে আমাদেরকে প্রভাব বিস্তার করতে পারে এবং আমাদের মূল সংস্কৃতি যাতে আমরা লালন করতে পারি, আমাদের আগামী প্রজন্ম মূল সংস্কৃতিটা যাতে বেড়ে উঠতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের আয়োজনের সমাপ্তির দিকে যাব। আমাদের আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করবেন প্রণীত সাহিত্য একাডেমির সম্মানিত কর্ণধার শাহ মোহাম্মদ আজিজুল্লাহ ভাই। তার কথার মাধ্যমে আমরা আমাদের আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করব এবং অন্য কোনো একদিন কোন একটি বিষয় নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আমি শৌখিন আজিজ। সবাইকে ধন্যবাদ। আসলেও আমরা প্রণীত সাহিত্য একাডেমির একত্রিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, যারা অংশগ্রহণ করছেন, যারা আসতে পারেন নাই অনেক সময়, আবার ইনভাইট পাওয়ার পরেও ওনারা ব্যস্ততার জন্য। সবাইকে যারা উপস্থিত আছেন, যারা আমাদের লাইভে একত্রিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর সামনে আমরা প্রণীত সাহিত্য একাডেমি আরো ভালো করুক, আরো উন্নত করুক, সবার কাছে শুভ কামনা রইল। শুভ সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ। আহ শেষ বেলায় আমি ছোট্ট কবিতার 4টি লাইন পাঠ করছি, তার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম সমাপ্তি হয়ে যাবে। বৈশাখীর বুকে জীবন লেখা, বৈশাখ আসে যেমন ক্ষুধার্ত নদী খুঁজে ফেরে সাগর, নতুন সূর্যের ভেতর গলে যায় পুরনো ক্লান্তি, চৈত্রের ধুলোর মতো ঝরে পড়ে দুঃখের স্মৃতি, আবারও হৃদয়ে বাজে পাপড়ির মতো সম্ভাবনার ঢোল, সম্ভাবনার ঢোল, সম্ভাবনার ঢোল। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। বৈশাখ প্রতি বছর আমাদের জীবনে আসবে আমাদের নতুন কোনো কিছু সম্ভাবনা নিয়ে। সেই সম্ভাবনা হোক একটি পরিশুদ্ধ, পরিচালিত, মার্জিত, নৈতিকতাপূর্ণ সংস্কৃতি। সেই আশাবাদ ব্যক্ত করেই আমাদের আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি। আজিজ ভাই।